যে দেশ নিজের জাতির উপরে, নিজের রাষ্ট্রের অন্য অংশের উপরে বুলডেজার চালায়, যে দেশ ধর্মের চেয়ে টুপি বেশি, যে দেশের শস্যের চেয়ে আগাছা বেশি, বাংলাদেশকে সে দেশের সাথে তুলনা চলে? হ্যাঁ, আজকের দিনে তাই। এখন বাংলাদেশের নেতাকে জামাতে ইসলামী, বিএনপি কোনো খানা নেই, সাইড লাইনে পড়ে আছে। তাহলে এই জামাতের ধর্মান্ধ, স্বাধীনতা বিরোধী, প্রগতি বিরোধী, নারী বিরোধী এই শক্তি যদি বাংলাদেশে ক্ষমতায় যায়, 51% নারীর দেশে, মানে সংখ্যাগরু হচ্ছে বাংলাদেশের নারী, অর্থাৎ পুরুষের চাইতে নারীর সংখ্যা কিছুমাত্র বেশি আছে বাংলাদেশে। এখন সেদিন আপনারা দেখেছেন সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী একটি বিশাল সমাবেশ করেছে। সেই সমাবেশে কোনো নারী প্রতিনিধি ছিল না। তার মানে কি দাঁড়াচ্ছে? দেশের অর্ধেকের চেয়ে বেশি মানুষকে প্রথমেই তারা মাইনাস করে দিয়েছে, অর্থাৎ তাদের কোনো প্রতিনিধি দরকার নেই। তারপর কি হবে? তারা আসলে নারীদেরকে গার্মেন্টসে কাজ করতে দিবে কিনা সেটা কিন্তু সন্দেহ। তারপর সাম্প্রতিক আপনারা দেখলেন বাংলাদেশ ব্যাংক কে কি কাপড় পরবে সেটা নিয়ে একটা পরিপত্র জারি করে। তারপরে নারী ফুটবলারদের মাঠে গিয়ে তৌহিদি জনতারা হামলা করে। তার মানে বাংলাদেশটি আস্তে আস্তে কোন দিকে রওনা দিয়েছে? আপনারা যারা, আমার বোনেরা যারা উপরের দিকে হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, আপনারা এখন কোথায়? মানুষ হত্যা নিন্দনীয়, সেই শেখ হাসিনার সরকার করুক, আর ইউনূসের সরকার করুক, খালেদা জিয়ার সরকার করুক, আর জামাতের সরকার করুক, আমরা জামাতের কর্তৃত্ব, জামাতের যে কর্তৃত্ববাদী টোটালিটারিয়ান যে চিন্তা চেতনা, সেটা আমরা দেখেছি। কোথায় দেখেছি? আমি চিটাগং বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম। সেখানে প্রথম দিকে গিয়ে যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, শিবিরের দাপটটা কেমন ছিল দেখেছি। পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, আস্তে আস্তে তাদের দাপট সেখানে কমতে থাকে। আর আজকে বাংলাদেশ যেখানে আছে, যেই সোহরাওয়ার্দী উদ্যানে ভারতের কমান্ডার জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তানের সেনাপ্রধান আমির আবদুল্লাহ নিয়াজি যে সারেন্ডার করেছিল, সেই সারেন্ডারের কাগজটি একটু পড়ে দেখেন। সেখানে কিন্তু নিয়াজি একা সারেন্ডার করেনি, বিমান, স্থল, নৌবাহিনী একা করেনি। সেখানে বলছে দেশের ভিতরে যে প্যারামিলিটারি আছে তারাও সারেন্ডার করেছে। কারা? জামাতে ইসলামী, তারপরে রাজাকার, আল বদর, আল শামস, মুসলিম লীগ এবং নিজাম ইসলামী, তাদের যে ফোর্স ছিল মাঠে তারাও কিন্তু সারেন্ডার করেছে। এবং যুদ্ধকালীন সময়ে বাংলাদেশে 71 সালে জামাতের 4 জন মন্ত্রী ছিল, তারাও কিন্তু সেদিন এই সারেন্ডার করেছে। তাহলে এখন সারেন্ডার করা একটা গোষ্ঠী, বাংলাদেশের কাছে যারা সারেন্ডার করেছে, ভারতের কাছে যারা সারেন্ডার করেছে, মিত্র বাহিনীর কাছে যারা সারেন্ডার করেছে, তারা কিন্তু এই বাংলার অপাংতেয় দল। দেখেন, একটা দেশের যারা নাগরিক, দেশকে যারা স্বীকার করে, দেশকে যারা বিশ্বাস করে, দেশকে যারা ওন করে, তারা অপরাধ করবে, তাদের বিচার হবে। তারা অন্যায় করবে, তাদের বিচার হবে। কিন্তু যারা দেশকে স্বীকার করে না, দেশকে ওন করে না, তারা যখন দেশের ক্ষমতায় বসে, তখন আজ আপনি বুঝতে পারেন দেশকে এসছে তারা রাষ্ট্রকে ধর্ষণ করতে। এই রাষ্ট্রকে ধর্ষণ কিভাবে চলে দেখেন। একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে হাতে পিঠ মোড়া করে বেঁধে একজন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করেছে। বাংলাদেশ নয়, পৃথিবীতে কোনো জারজ সন্তানও নাই যে বিশ্বাস করবে যে যে খুনের মামলা দিয়ে তাকে ধরা হয়েছে সেই খুনের মামলা আসলে সে আসামি। আপনি চিন্তা করে দেখেন, আমি বলছি সে মায়ের ঘরে জারজ সন্তান হয়েছে যদি এরকম কোনো লোকে বিশ্বাস করে যে প্রধান বিচারপতি খায়রুল হক হত্যাকাণ্ডের সাথে জড়িত। তো সেই জন্য বলছি, তার নামে ইউনূস সরকার একটি মিথ্যা মামলা রুজু করেছে।
মিথ্যা মামলা রুজু করে ইউনূসের সরকার তো ইউনূস চালাচ্ছে না। ইউনূসের সরকার মূলত জামাতের ডিকটেশনে চলছে। জামাত যা বলে ইউনূস তা করতে পারে, আর জামাত যা নিষেধ করে ইউনূসের তা করার ক্ষমতা নেই। তার মানে এখন আমরা যে পুতুল সরকারকে দেখছি সেখানে দুইটা ফ্যাক্টর কাজ করে। কয়েকটা হলো খুনি, মুচি, চামার। ওই যে হাসনাত, ওই যে সার্জিস, এরা এই খুনিরা ডক্টর ইউনূসকে ডিকটেট করে, আর জামাতে ইসলামী ডক্টর ইউনূসকে ডিকটেট করে। বিএনপি যেটা করছে সেটা হচ্ছে হাটে মাঠে ঘাটে যেখানে যা পাওয়া যায় পকেট পুরিয়ে নেওয়ার চিন্তা ভাবনায় আছে। অর্থাৎ সরকারকে ডিকটেট করা, সিস্টেমেটিক ওয়েতে রাষ্ট্র আস্তে আস্তে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া, রাজনীতিকে কন্ট্রোল করা, ভবিষ্যতে সরকার গঠন করে রাষ্ট্রকে একটা দিক নির্দেশনা দেওয়ার চিন্তাভাবনা বিএনপির মাঠ লেভেলের কর্মীদের, নেতাদের মনে নেই। তাদের চিন্তা হলো গত 13, 14, 15 বছর, 16 বছর থেকে খাওয়া দাওয়া খাইতে পারি নাই, পকেটে টাকা নাই, ব্যাংকে পয়সা নেই। এখন ব্যাংকে কোটি কোটি টাকা বানাতে হবে, অন্যের বাড়ি দখল করতে হবে, ঘর দখল করতে হবে, ইজারাগার দখল করতে হবে, টেন্ডারবাজি করতে হবে, চাঁদাবাজি করতে হবে, মহল্লা দখল করে মাস্তানি করতে হবে। সেটা তারা করছে। আর তার পাশে মামলা বাণিজ্য। আমি একজনকে চিনি, তিনি লন্ডনে থাকতেন, বাংলাদেশে গিয়ে তিনি 50 জনের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এই 50 জনের মধ্যে অন্তত 20-30 জন আছে যারা যেই ঘটনা সংশ্লিষ্ট ইস্যু সেই ঘটনার কাছে ধারে কোথাও ছিল না বা এলাকায়ও ছিল না। তো এগুলা তারা করবেন, এটা তাদের মজ্জাগত। তারা যদি কাউকে মামলা দিয়ে একটু হেনস্থা করতে পারেন, তাদেরকে যদি একটু কোর্টে নিয়ে যেতে পারেন, বিপদে রাখতে পারেন, তারা আনন্দ পান। তো কেউ যদি আনন্দ পেতে চায় তাকে আনন্দ পেতে দিচ্ছে সরকার, দেখ, আমাদের কোনো আপত্তি নেই। এখন বিষয়টা হলো জামাতে ইসলামী সিস্টেমেটিক্যালি সরকারকে কন্ট্রোল করেছে, করে তারা এখন এই বাংলাদেশ ব্যাংকে পরিপত্র জারি করে। তারা এখন নারীদের ফুটবল খেলায় তৌহিদি জনতা বলে হামলা চালায়। তারা এখন দরবেশ পীর আউলিয়াদের মাজার ভেঙে সেখানে উৎসব চালায়। এখন এই করতে করতে আস্তে আস্তে কি হবে, বাংলাদেশটি আফগানিস্তানের দিকে রওনা দিবে। এখন আমাদের আরেক পীর আছে চরমোনাই, মুরিদ ব্যবসা করে খায়, বন্ড বাটপার। এই বন্ড বাটপার মানুষের ধর্ম ব্যবসা, ধর্মকে যে ব্যবসায় নিয়ে এসছে, যে কুফরি কাজ, এই কুফরি করে তারা খায়। এখন তাকে সাম্প্রতিক মহিউদ্দিন খালেদ বা খালেদ মহিউদ্দিন নামে এক ভদ্রলোক, যিনি ওই যে 24শে জুলাই আন্দোলনে এই সন্ত্রাসী বাহিনীকে যথেষ্টভাবে প্রমোট করেছিল, সেই খালেদ মহিউদ্দিন এই চরমোনাইয়ের এই বাটপার মুরিদ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী বন্ডকে জিজ্ঞেস করেছিল, আপনারা বাংলাদেশের ক্ষমতায় যেতে চান, রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনারা কী ধরনের বাংলাদেশ চান, এটার কোনো মডেল আছে? তারপরে উনি ইনিয়ে বিনিয়ে বলছিলেন, আফগানিস্তানের কথা বলছিলেন না, কিন্তু খালেদ মহিউদ্দিনও নাছোড়বান্দা, বলল যে আপনি একটা উদাহরণ দেন, পৃথিবীতে এমন কোনো দেশ আছে কিনা যে দেশের মতো আপনারা হতে চান। বললো যে আমরা আফগানিস্তানের মতো হতে চাই। তাহলে আপনি বোঝেন, আফগানিস্তান যদি বাংলাদেশ হয়, এই বাংলাদেশের নারীদের যে কোটি কোটি নারীর যে অংশগ্রহণ বাংলাদেশের অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, শিক্ষায়, তাদের জীবনটা কোথায় যাবে? আফগানিস্তান মডেলে আপনারা জানেন, সেখানে 5ম শ্রেণীর পর কোনো নারী শিক্ষা গ্রহণ করার কোনো পারমিশন নেই। অর্থাৎ 5ম শ্রেণী পর্যন্ত শিশু অবস্থায় তারা স্কুলে বা মাদ্রাসায় যেতে পারবে, তাও আবার মাথা বেঁধে মুখ ঢেকে। আর 5ম শ্রেণীর পর তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। তাদের আর কোনো কলেজ নেই, তাদের কোনো স্কুল নেই, তারা বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারবে না, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারবে না, তারা মেডিকেল কলেজে পড়তে পারবে না, তারা বিমান চালাতে পারবে না, তারা গাড়ি ড্রাইভ করতে পারবে না, তারা শিল্প কারখানায় কাজ করতে পারবে না, অফিস আদালতে বস হতে পারবে না, তারা শুধু বাচ্চা পয়দা করবে। অর্থাৎ নারীদের একমাত্র কাজ হচ্ছে পুরুষের মনোরঞ্জন এবং সংসার দেখা আর সন্তান উৎপাদন করা। এই যে
এই যে মধ্যযুগীয় চিন্তা চেতনা, এই যে মধ্যযুগীয় ধ্যান ধারণা, এবং একটা পুরুষকে 4টি বিয়ে করতে হবে এবং এক নারী ওই 4 জনের একজন হবে, তার একক কোনো স্বামী থাকবে না। তিনি দাবি করতে পারবেন না যে আমার একজন স্বামী আছে, উনি বলবেন আমাদের 4 জনের মিলে একজন স্বামী আছে। সেই মধ্যযুগের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার যে পায়তারা, সে পায়তারা জামাতও সমর্থন করে। জামাত এখন কি করছে? সরমনাইকে মাথায় হাত বোলাচ্ছে, মমিনুলের পান্ডা দলকে মাথায় হাত বোলাচ্ছে। ওই শফি হুজুরের যে দলটি ছিল, শফি হুজুর তো মারা গিয়েছেন, আল্লাহ বেহেশত নসিব করুক। তার যে হেফাজতে ইসলাম, সেই হেফাজতে ইসলামের মাথায় হাত বোলাচ্ছে। এইরকমভাবে বাংলাদেশে যে 50-60টি ইসলামী দল আছে, সেই দলগুলোকে কাছে টেনে একটি ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম করতে তারা চায়। এখন বিষয়টা হচ্ছে, প্রতিবেশী যে দেশ ভারত, তাদের এখন কি করতে হবে, তারা কি করবে, তাদের কি করণীয় আছে, বা তাদের জন্য ভয়ের কারণটা কোথায়? দেখেন, বাংলাদেশের এমন কোনো ক্ষমতা নেই ভারতকে আক্রমণ করে, ভারতকে দখল করে, ভারতের সাথে যুদ্ধ করে জয়লাভ করে। এমন কোনো ক্ষমতা তার 100 ভাগের 1 ভাগও বাংলাদেশের নেই। কিন্তু বাংলাদেশ যে কাজটা করতে পারে, সেই কাজটা হচ্ছে কি, এই যে ভারতের 4000 কিলোমিটার, 4000-এর উপরে কিলোমিটার আমাদের সাথে তাদের ল্যান্ড বর্ডার। এই ল্যান্ড বর্ডারের মধ্যে এখন যদি মনে করেন বিভিন্ন জায়গায় জায়গায় মাদ্রাসা, মক্তব, মসজিদ করে, ওখানে যদি দাওয়াতি কাজের মাধ্যমে আস্তে আস্তে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হয়, জঙ্গিবাদ যদি মাথাছাড়া দিয়ে ওঠে, তাহলে এই জঙ্গিবাদের খপ্পর কিন্তু সীমান্তের ওপারেও গিয়ে পড়বে। কখনো ককটেল বোমা হামলা করবে, কখনো জঙ্গি হামলা করবে, কখনো বুকে বোমা বেঁধে মরে যাবে। নিজে তো মরবে না, অন্য 10টা মানুষকে মারবে। এবং চায়না ভারতের শত্রু রাষ্ট্র, পাকিস্তান ভারতের শত্রু রাষ্ট্র, এই দুটি রাষ্ট্র জঙ্গি উৎপাদন করে। বিশেষ করে পাকিস্তান জঙ্গি উৎপাদন করে, আর চায়না অস্ত্র উৎপাদন করে। এখন চায়না অস্ত্র দিবে, পাকিস্তান জঙ্গি দিবে। এই অস্ত্র এবং জঙ্গি মিলে বাংলাদেশের সীমানা দিয়ে ফুট করে ভারতের বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়বে। এই ঢুকে পড়ার পর ভারতকে অশান্ত করবে, অস্থিতিশীল করবে। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে, মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, যেসব অঞ্চলগুলোতে জঙ্গিবাদ, বিশেষ করে জঙ্গিবাদ নয়, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, ভারতকে মানে ভাগ করে ফেলার যে আন্দোলন আছে, এইসব আন্দোলনে তারা ঘি ঢালবে। এর ফলে কি হবে? ভারত একটা প্রক্সি যুদ্ধের মধ্যে থাকবে। এই প্রক্সি যুদ্ধটা হলো নিজের দেশে এগুলোকে নিয়ন্ত্রণ করা, এবং বাংলাদেশ থেকে যেন এই মৌলবাদী শক্তি কোনোভাবে বর্ডার ক্রস করতে না যেতে পারে সেটার ব্যবস্থা করা। তাহলে এখন যুদ্ধ হবে, চুলকানি হবে ভারতে বা বাংলাদেশে, আর সেই চুলকানির এই যন্ত্রণাটা পড়বে ভারতে। কারণ বাংলাদেশ তো তখন একটা অবলা, বাংলাদেশকে তখন ধর্ষণ করবে এই মোল্লা মৌলবীরা। আর ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সেটা দেখে দেখে থাকতেও পারবে না, আর সহ্যও করতে পারবে না। যার কারণে ভারতকেও ইনিশিয়েটিভ নিতে হবে। তা এখন ভারতের কাজ কি? ভারত কি বাংলাদেশ আক্রমণ করবে? না, আমরা সেটা চাই না, সেটা হতেও পারে না। আমরা সভ্য রাষ্ট্রের কাতারে পড়ি কিনা সেটা আগে আমরা বিচার করব। আমরা আসলে সভ্য রাষ্ট্র না। এই অসভ্য একটা রাষ্ট্রকে ভারত আক্রমণ করুক, সেটা আমি চাই না। কারণ বাংলাদেশ এখন কোনো সভ্য রাষ্ট্রের কাতারে পড়ে না। আর সভ্য রাষ্ট্র হলেও ভারত আক্রমণ করতে পারবে না। ভারতকে কি করতে হবে? ডিপ্লোমেসি করতে হবে। ভারত প্রগতিশীল শক্তিকে সহযোগিতা করতে হবে, যেমনটা মৌলবাদী শক্তিকে 4টি দেশ সরাসরি এখন সাহায্য করতেছে: ইরান, আফগানিস্তান, টার্কি এবং পাকিস্তান। ইরান, আফগানিস্তান, টার্কি এবং পাকিস্তান, এই 4টি রাষ্ট্র কেউ অস্ত্র দিচ্ছে, কেউ অর্থ দিচ্ছে, কেউ কুবুদ্ধি দিচ্ছে, দিয়ে এই সমাজটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন এই চেষ্টাকে যদি রুখতে হয়, আমাদেরকে দাঁড়াতে হবে কাদেরকে? প্রগতিশীল মানুষকে। আপনি বিএনপি করেন, কিন্তু আপনাকে
আওয়ামী লীগকে ঘৃণা করলে চলবে না, আপনি আওয়ামী লীগ করেন জাতীয় পার্টিকে ঘৃণা করলে চলবে না, আপনি জাতীয় পার্টি করেন কমিউনিস্ট পার্টিকে ঘৃণা করলে চলবে না। অর্থাৎ আপনারা যারা এই মৌলবাদী মধ্যযুগীয় বর্বর পুরুষতান্ত্রিক শাসনের বিরুদ্ধে কথা বলেন, যারা বিশ্বাস করেন নারী এই সমাজে কন্ট্রিবিউট করতে পারে, নারী এই সমাজে রাজনীতি করতে পারে, অর্থনীতির চাকা ঘুরাতে পারে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মসজিদ মসজিদে এবং মুক্তবে যেতে পারে, তাহলে আপনাদেরকে এক হতে হবে। এক হয়ে এই বাংলাদেশকে এই জালেমের হাত থেকে রক্ষা করতে হবে। ডক্টর ইউনূস এখন কেন সারা জীবন আপনারা জানেন পশ্চিমে বসবাস করেছেন, এই পশ্চিমে বসবাস করা মানুষটি কেন আজকে এই মৌলবাদীদের হাতিয়ারে পরিণত হয়েছে, এটার একটা তর্জমা দরকার। বিষয়টা হচ্ছে ডক্টর ইউনূস মনে করেন এবং বুঝে গেছেন যে আমি এখন শেষ বয়সে আছি, আমার এখানে মাংস ঝুলে গেছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি। আর বাংলাদেশের মানুষের যে অ্যাভারেজ গড় আয়ু সেটা অনুসারে 90 বছর 92 বছরের পরে বাংলাদেশে বেঁচে থাকে এরকম মানুষের সংখ্যা খুবই কম। যদিও আমরা সম্প্রতি মাহাতির মাহমুদকে 100 বছর বাঁচতে দেখেছি। ডক্টর ইউনূসের সেই ভরসা হয়তো তিনি করেন না, তাই তিনি মনে করেছেন যে আমি চলে যাওয়ার পর এখন আমি কিছু রাজ করে যাই, কিছু টাকা বানিয়ে যাই, আনন্দ ফুর্তি করে যাই, আমার যে ভিন্ডিকটিজম সেটা আমি মানুষকে দেখিয়ে যাই, তারপর আমি যখন চলে যাব তখন কি মোল্লা মৌলবী শাসন করলো না কোনো ভদ্রলোকে শাসন করলো সেটা ভবিষ্যতে ঠিক করে নিবে, আমি তখন আর এই পৃথিবীতে থাকবো না। তাই এই বাটপার, এই সিটিং, এই পারভার্টেড মেন্টালিটির এই মানুষটি এই দেশটাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন এই ধ্বংসপ্রাপ্ত এই দেশটিকে আমরা যদি রক্ষা করতে হয়, স্বাধীনতার সপক্ষে যত মানুষ আছে, প্রগতিশীল ধারায় যত মানুষ আছে, বাংলাদেশ, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, ইতিহাস, ঐতিহ্যকে ধারা ধারণ করে, যারা বাংলার হাজার বছরের আবহমানকালের সংস্কৃতিকে বিশ্বাস করে, তাদের সবাইকে এখন একযোগে কাজ করতে হবে এবং যারা আমাদেরকে সাহায্য করতে পারে তাদের কাছ থেকে সাহায্য নিতে হবে। নিয়ে এই অক্ষ শক্তিকে, এই ধর্মান্ধ মধ্যযুগীয় নারী বিদ্বেষী সাম্প্রদায়িক শক্তিকে এখনই এই বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করতে হবে। তা না হলে এই বাংলাদেশ কোটি কোটি মানুষের জন্য একটি জাহান্নামে পরিণত হবে এবং সেই জাহান্নামের আগুনে শুধু বাংলাদেশে জ্বলবে না, জ্বলবে পৃথিবীর নানা প্রান্ত। আসুন আমরা এই অক্ষ শক্তিকে, এই মৌলবাদী শক্তিকে, এই ধর্মান্ধ শক্তিকে না বলি। ডক্টর ইউনূসকেও আমরা লাল কার্ড দেখাই এবং তাকে বাধ্য করি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি সসম্মানে চলে যান। তা না হলে দিন যা আসছে সেটা কল্পনা করতেও আমরা শিহরে উঠছি।